অদক্ষ শ্রমিক, কারণ 10টি লোককে নেওয়া হবে, 10 জন লোককে নেওয়া হবে, 10,000 লোক আছে ওই চাকরিটা নেওয়ার জন্য, কারণ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। অথচ দক্ষ জনশক্তির প্রচণ্ড ডিমান্ড আছে সমস্ত পৃথিবীর, প্রচণ্ড। আপনারা বিশ্বাস করবেন না কি পরিমাণ। আমি তো ঘোরাঘুরি করি, কথাবার্তা বলি, কাজেই আমি জানি যে কোনো দক্ষতা, অলমোস্ট যে কোনো দক্ষতার ডিমান্ড আছে। একটা বিষয় যেটা, সেটা হলো যে আপনারা এখানে যেই আমি একটু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ভদ্রলোকের সাথে করতে চাই, সেটা হলো যে অনেক ক্ষেত্রেই আমরা দক্ষতা যেটা দেই বলে মনে করি সেটা তেমন কোনো ডিমান্ড নেই। এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে বাজারের সাথে একটা ইন্টারফেস তৈরি করা, যে আসলে কি স্কিলের ডিমান্ড আছে সেই স্কিলটা তৈরি করা। আমরা গতানুগতিক করে যাচ্ছি। আমি সরকারের অংশ, কাজে দোষটা আমারও কিন্তু আংশিক। এটা আমার মনে হয় আমরা চেষ্টা করছি, একটু কথাবার্তা বলছি যে আমরা বাজারে যেটা ডিমান্ড আছে সেটা, এমনকি আমরা এমনও দু একটা দেশের সাথে, কানাডার সাথে এবং জাপানের সাথে যোগাযোগের চেষ্টা করছি যে ওখানকার কোনো একটা প্রতিষ্ঠান এসে এখানে তাদের এখানে যে ডিমান্ড আছে সেই অনুযায়ী ট্রেনিং দিক। আমরা আস্ত একটা ট্রেনিং ইনস্টিটিউট তাদেরকে দিয়ে দেবো, যে আমাদের ইনস্টিটিউটগুলি আছে, সে রংপুর জেলার ইনস্টিটিউটটা, রংপুর জেলার ইনস্টিটিউট তাদের যে নর্মাল কোর্স আছে ওটা বন্ধ, বাতিল। তারা তাদের ডিমান্ড অনুযায়ী এখানে, আমরা এইটা 2টা দেশের সাথে একটু আগাচ্ছি। যদি এটা করতে পারি একটা বিরাট উপকার হবে, কারণ স্কিল ম্যান পাওয়ারের ডিমান্ড তো আছেই, বেতন অনেক বেশি। আমাদের 1.5 কোটি লোক বাইরে আছে, তার মধ্যে প্রায় কোটিখানেক হচ্ছে কর্মী। আমাদের রেমিটেন্স, আমরা রেমিটেন্সের উপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে, আমরা এটা জানি। কিন্তু এই রেমিটেন্স এই মানুষদের কাছ থেকে 1 দ্বিগুণ হতে পারতো, 3 গুণ হতে পারতো, যদি তারা আসলে সবাই স্কিলড হতো। ভাষা, জাপানে গেছিলাম আমরা কিছুদিন আগে, ওখানে আমি একজন রাষ্ট্রদূত পাঠিয়েছি যে অত্যন্ত, যে নিজে জাপানি ভাষা জানে, জাপানি ভাষায় কথা বলতে পারে। সে আমাকে শুধু বলে, স্যার আর কিচ্ছু না করেন, জাপানি ভাষায় N4, জাপানি ভাষায় যদি N4 কেউ করতে পারে, স্যার আমাকে খালি তালিকা পাঠাবেন, আমি তাদের সবার জাপানে যাওয়ার ব্যবস্থা করে দেবো। কিন্তু N4 পর্যন্ত পাস করতে হবে। পরীক্ষাটা কিন্তু আমরা নেই না, জাপানিরা এসে নেয়, কাজে কোনো ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। N4 যদি কেউ পাস করে তাহলে তার জাপানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে তার অ্যাডমিশন হয়ে যায়। অ্যাডমিশন হলে সপ্তাহে সে 28 ঘন্টা কাজ করতে পারে। 40 ঘন্টা কিন্তু হলো নর্মাল ফুল টাইম শ্রমিকের, তাকে 28 ঘন্টা কাজ করার মধ্যে 28 ঘন্টা সে যা ইনকাম করবে, তার থাকা খাওয়ার খরচ, এডুকেশনের খরচ বহন করে সে দেশে টাকা পাঠাতে পারে, কারণ জাপানে বেতন অত্যন্ত বেশি। এদিকে আমরা নজর দিই। ভাষা, যারাই যেখানে সুযোগ আছে আপনারা ভাষা শেখান, জাপানিজ শেখান, কোরিয়ান শেখান, কোরিয়ানদেরও একই অবস্থা। এবং ইনফ্যাক্ট আপনি আরবিও শেখান। যে ছেলেটা আরবি বলতে পারে সে কিন্তু মিডল ইস্টে গেলে তার বেতন 2 গুণ হয়ে যায়। ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। এই কাজ করতেছে স্রেফ এই প্লেট পরিষ্কার করা, ইন্ডিয়া থেকে গেছে, ইংরেজি বলতে পারে, তার বেতন যা, একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যায়, সে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় কফিলের মাধ্যমে। তার জন্যও কিন্তু ওই প্রতিষ্ঠান ওই 3 গুণ বেতন দিচ্ছে, কিন্তু 2 গুণ যায় কফিলের পকেটে। কেন? কারণ সে তাকে অনেকটা মানে নিয়ে না করুন না, এটা না করলে তো সে আবার পয়সাটা পাবে না। সে তাকে দিচ্ছে, কিন্তু চুক্তি আছে যে সে তাকে 100 টাকা দেবে, কাজে সে 300 টাকা পেলেও বাকি 200 টাকা তার নিজের পকেটে আছে। আইনগতভাবে কোনো ইয়া কিন্তু না, এখানে কোনো নিয়ম ভঙ্গ করছে না সে। এটা খুব গুরুত্বপূর্ণ। ভাষা আর অন্যান্য স্কিলের প্রশ্ন আছে। নার্সিং, নার্সিং এবং ভাষা, এই 2টা যদি কম্বিনেশন হয়, সেই নার্সিংটা অবশ্যই হতে হবে আমাদের স্ট্যান্ডার্ডে হলে হবে না, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে হতে হবে। ইউরোপের যে কোনো দেশে চাকরি আছে, যে কোনো দেশে অসংখ্য পদ খালি, তাদের তারা ম্যানেজ করতে পারতেছে তাদের হেলথ সিস্টেম নার্সের অভাবে। তো এগুলি হচ্ছে বিষয়। শিক্ষা, অনেক কিছু করার আছে। আমি একটা স্কুল চালাই গ্রামে, আমাদের পৈতৃক সম্পত্তিতে করেছি। আমি জানি কি খারাপ অবস্থা, প্রাথমিক শিক্ষা কি ভয়ঙ্কর বাজে অবস্থা, চিন্তা করা যায় না। আমি যখন ক্লাস 1-2-তে পড়ি তখন আমার শিক্ষকের বেতন ছিল 28 টাকা থেকে 32 টাকা। আপনি মনে করেন না যে তফাৎটা ওই দামের তফাৎ, বাজারের তফাৎ এত বেশি কিন্তু না এখনো, কিন্তু তাদের মধ্যে ডেডিকেশন ছিল প্রচণ্ড। সেই সামান্য বেতনে তারা অত্যন্ত কষ্টকর জীবনযাপন করতেন। সেই তুলনায় আমি বলি না যে বিরাট বেতন দিই, আমরা কিন্তু অনেক বেশি বেতন দিই আমাদের প্রাইমারি শিক্ষকদেরকে, কিন্তু তাদের মধ্যে ডেডিকেশনের অভাব আমি আমার নিজের গ্রামে লক্ষ্য করেছি, কাজে আমি এটা বলতে পারি। আমি দেখেছি আমাদের গ্রামে যে প্রাইমারি স্কুলটা আছে, আমার বাবা আরও কয়েকজনের সাথে মিলে প্রতিষ্ঠা করেছিলেন।
অনেক কষ্ট করে সেটাকে আমরা দাঁড় করিয়েছি, এখন সরকারি হয়েছে, কিন্তু লেখাপড়ার স্ট্যান্ডার্ড ভালো নেই। যারা বেরোচ্ছে তাদের একটা বড় অংশ বাংলা ঠিক মতো পড়তে পারে না। আমরা যদি এটা ঠিক করতে না পারি, প্রাইমারি এডুকেশন হচ্ছে সব কিছুর ভিত্তি, সব কিছুর ভিত্তি। আপনার ট্রেনিং বলেন, এই হায়ার এডুকেশন বলেন, প্রাইমারি এডুকেশন যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আমরা কোনো দিকে এগাতে পারবো না। এটাতে আমাদের অনেক কিছু কাজ করা আছে, আমরা চেষ্টা করছি। আমাদের তো সাময়িক সরকার, আমরা চেষ্টা করবো এমনভাবে একটা ব্যবস্থা রাখার চেষ্টা করছি, অত রিকমেন্ডেশন যাতে করে পরবর্তী সরকারের সেই কাজগুলি করতে পারে।